উত্তরবঙ্গের পাইন বন, গোয়ার মতন সুন্দর সি বিচ, লাদাখের মতন পূর্বের প্যাংগং লেক, কাশ্মীরের মতন ফেমাস সুন্দর ভ্যালিজ, পুরীর জগন্নাথ মন্দিরের মতন দেখতে এক আদি শক্তিপীঠ, সিকিমের কোন একটা ওয়াটারফল বা মেঘালয়ের কোন একটা ওয়াটারফল, এত বড় টিবেটান মনেস্ট্রি, এই সবকটা জায়গা একসাথে ঘুরতে কিন্তু আপনাদের 1 মাসের বেশি লেগে যাওয়ার কথা। আমি যদি বলি এই সবকটা জায়গা আপনারা মাত্র 4 দিনের মধ্যে উপভোগ করতে পারেন, তাও আবার একটা স্টেট থেকে না বেরিয়ে, রইলো তাহলে এটা আমার দায়িত্ব আপনাদেরকে এই সব কিছু ঘোরানোর মাত্র 4 দিনে। বেশি দেরি করলে কিন্তু চলবে না, চলুন ধাইকিরিকিরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ভ্রমণে, আর তার জন্য অবশ্যই এসে গেছি আমাদের ফেভারিট হাওড়া স্টেশনে। যাচ্ছি এবারে ট্রেন নম্বর 12863-তে, যেটা সোজা চলে যায় ব্যাঙ্গালোরে। কিন্তু না, আমরা ব্যাঙ্গালোরে যাব না, আমরা নামবো বেহরামপুর বলতে পারেন বা ব্রহ্মাপুর বলতে পারেন, আমি ব্রহ্মাপুরই বলবো। আমরা কেটেছি তৎকালে টিকিট 3 AC-তে না 3 ইকোনমিতে। এবার একটুখানি নিচে যেতে হয়েছে। টিকিটের প্রাইস এক্স্যাক্টলি কত পড়েছে তৎকালে সেটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো। আমাদের কাছে মেসেজ এসে গেছিল যে এই ট্রেন হবে লেট, কিন্তু তবুও আমরা আগের থেকেই স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনটা যেটা ছাড়ার কথা ছিল রাত 10:45-এ, 11:45 নাগাদ, সেটা এখন ছাড়বে রাত 1:30 নাগাদ। যাই হোক, আপডেট তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন যাওয়া যাক। সময় তো আর থামে না, তাই ঘড়িতে টাইম এগিয়ে চললো আর আমরা হতে লাগলাম অস্থির। অবশেষে এসেছে এই ট্রেন, কিন্তু তাও 1:30টার পরে। উঠে পর ফাইনালি M2 5051। রাত্রিবেলা 2:08 বাজে, 13 থেকে 14 তারিখ হয়ে গেছে, এখনো ট্রেন ছাড়ার নাম নেই। 1:30টা ক্রস হয়ে গেছে, উল্টে এসিও অফ, মারাত্মক গরম। তার সাথে 3 ইকোনমি, সেই সরু সরু সিট, এখানে জায়গাগুলোও সরু সরু, আরো বেশি গরম লাগছে। জানি না এসিটা কেন চালাচ্ছে না। এখন আর কিছু দেখানোর নেই, এমনি মোটামুটি সিটসগুলো কেমন হয় 3 ইকোনমিতে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবই সেম, এই যে সরু, রংটা আলাদা হয়, ওখানে নীল বা ব্রাউন হয়, এখানে একটা বেজ কালারের। দেখা হচ্ছে কালকে সকালে, এখন যাই, গুড নাইট। বাহ, সকাল সকাল উঠতে না উঠতেই বাইরে এই দৃশ্য। ওড়িশায় প্রবেশ করে গেছি, এই যে চিল্কা লেক ক্রস করছি, আর খুব তাড়াতাড়ি এবার আমাদের নামার পালা। 1টা বাজে আর ফাইনালি এসে নেমেছি ব্রহ্মপুরে, যেখানে আমাদের 7:20-তে পৌঁছানোর কথা ছিল সকালে। এত লেট ট্রেন, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিছু তো করার নেই ট্রেন লেট বলে। কিন্তু আমাদের মুড সবসময় থাকতে হবে হ্যাপি, যেটা আমার সবসময় থাকে। এক্সিটটা খুঁজি, প্ল্যাটফর্ম নাম্বার 1-এর পাশে এক্সিট। বাইরের ওয়েটিং এর জায়গাটা কিন্তু বেশ ভালো। পুরী তো আমাদের প্রায় যাওয়া হয়, কিন্তু ওড়িশার এই যে অন্য স্টেশনগুলোও যে এত পরিষ্কার আর রাস্তাঘাট এত সুন্দর, এ তো আমি জানতাম না। দারিংবাড়ি আর গোপালপুরের ভ্রমণ এবার আমরা করব এই হন্ডা সিটি গাড়িতে। সাথে সত্যদা, সত্য বলবো না সত্য বলবো, যেমন ইচ্ছা, তাই তো। তো ওনার সাথে এবার আমরা ঘুরবো দারিংবাড়ি আর গোপালপুর। হ্যালো করে দিন। তো আমরা যাচ্ছি কাদের সাথে? আমরা এবারে যাচ্ছি স্মৃতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে। টাইম ওয়েস্ট আর করবো না, আজকে 10টা স্পট কমপ্লিট করতে হবে। তো চলুন ঝটপট জার্নিটা শুরু করা যাক। ব্রহ্মাপুরে এটা আমার ফার্স্ট টাইম, আর এই জায়গাটাকে বলে দ্য সিল্ক সিটি অফ ইন্ডিয়া। কারণটা কি জানেন? ঐতিহ্যবাহী হাতে বোনা রেশমি শাড়ি। শুরু হচ্ছে ডে 1-এর সাইট সিইং, আর তার মানেই শুরু হচ্ছে ডে 1-এর চ্যালেঞ্জ। আর আজকের চ্যালেঞ্জটা হলো 10টা পয়েন্ট কমপ্লিট করতে হবে সূর্যাস্তের আগে। আমাদের তারপরে পৌঁছাতে হবে ওড়িশার কাশ্মীরে। শুধুমাত্র আমাদেরকে না, তার সাথে এদের সত্যদা, ওনারও রইল দায়িত্ব যে সূর্যাস্তের আগে যেন 10টা পয়েন্ট কমপ্লিট হয়। তো চলুন চ্যালেঞ্জটা শুরু করা যাক। ওড়িশার কন্ধমাল জেলার একটি ছোট্ট পাহাড়ি জনপদ দারিংবাড়ি, আর আমাদের আজকের উদ্দেশ্য তার কাছে পৌঁছানো, যাকে অনেকেই বলে কাশ্মীর অফ ওড়িশা। আমি তো চেঞ্জ করে ফেলেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, রডের তো ওই জামাই পরে আছে। এবার ঝটপট হাইড্রেট করে নিই নিজেদেরকে, তারপরে ছুট। ওই তাড়াতাড়ি আয়, সূর্যাস্তের আগে কমপ্লিট করতে হবে। ফাস্ট ফাস্ট ফাস্ট। আজকের প্রথম স্পটে অলরেডি এসে গেছি। তো আজকে আমরা যাচ্ছি করঞ্জাই মন্দির। চলুন যাওয়া যাক, মা দুর্গার মন্দির। ওই তাড়াতাড়ি হাঁটতে হবে, কিন্তু তাড়াতাড়ি চল। প্রবেশ করে টিকিট নিয়ে নিতে হয়েছে, এক একটা টিকিট 5 টাকা করে, সো 10 রুপিসের টিকিট নিয়ে নিয়েছি। এবার ঝটপট ভেতরে গিয়ে দেখা যাক। মা করঞ্জাইয়ের এই মন্দিরটি গঞ্জম জেলার ছেড়ামারিয়া গ্রামের কাছে অবস্থিত। এই মন্দিরটি এই অঞ্চলের একটি অন্যতম প্রধান এবং বিখ্যাত শক্তিপীঠ হিসেবে পরিচিত। ওড়িশা, সাউথের মন্দির, এগুলো আমার খুব ভালো লাগে। সাউথের মন্দিরগুলো সত্যিই দারুণ। এই গণেশকে দেখ,
রনিত বলছে গণেশকে দেখে মনে হচ্ছে যে একদম খেয়ে দে মানে ভরপেট খেয়ে দিয়ে বসেছেন। আর ওটাও দারুণ পরিয়েছে শাড়িটা, ওটা কিন্তু শাড়ি ধুতির মতন করে পরিয়েছে। যেখানে মা দুর্গার মূর্তি, ওখানে ভিডিও করা অ্যালাউড না, কিন্তু কি সুন্দর ভেতরটা, খুব সুন্দর অন্ধকারের মধ্যে। চ্যালেঞ্জের ফার্স্ট স্পট ডান, 10টা পয়েন্টস আছে, সো লেটস গো। তাড়াহুড়ো অবশ্যই আছে, কিন্তু খাওয়া দাওয়া স্টপ হবে না, তাই জন্য সত্যতা আমাদের জন্য ভুট্টা নিয়ে এসেছে, সুইট কর্ন কিন্তু এটা, ঠিক আছে? এখানে চাষ হয়, ভালো মিষ্টি। সমতল রাস্তা পেরিয়ে গাড়ি যখন আস্তে আস্তে পাহাড়ি বাঁক নিতে শুরু করে তখন থেকেই আসল রোমাঞ্চের শুরু। জুন মাসে দারিংবাড়ি পৌঁছানোর এই রাস্তাটা যেন একদম একটা সবুজ ক্যানভাস। সেকেন্ড স্পট ইংলিশে কিন্তু খুন্টেশ্বরী, কিন্তু এখানে লোকালসরা বলে খুঁটেশ্বরী মন্দির। ঝটপট যাওয়া যাক। ওরে বাবা, এটা তো অনেকটা উঠে যেতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। বারবার বলছি সূর্যাস্তের আগে এখনো টাইম আছে যদিও বা। এই তুই তাড়াতাড়ি কর, এত স্লো না অনেকটা। এই মন্দিরের গর্ভগৃহে মা খুঁটেশ্বরী দেবীর কোনো একক রূপে পূজিত হন না। এখানে মা লক্ষ্মী, মা দুর্গা এবং মা কালী, এই 3 দেবীর এক অদ্ভুত সুন্দর মিশ্র বা একীভূত মূর্তি পুজো করা হয়। এখানে পুরো দেখা যাচ্ছে। আমরা একটু পরে যাবো একদম ওপরে ভিউ পয়েন্টে, যেখান থেকে ড্যামটা দেখা যায়। চলুন, মন্দিরে করলাম দর্শন আর এবার যাচ্ছি থার্ড পয়েন্টে, তার নাম হলো সোরাদা ড্যাম। আর মন্দিরে পৌঁছানোর আগে যে গেটটা, একদম মেন গেট, ওখানে কিন্তু এন্ট্রি টিকিট কাটতে হবে। তো পার পার্সন হলো অনলি 5 রুপিস করে। সোরাদা ড্যামে যাওয়ার আগে এখানে আর একটা বড় মন্দির আছে, এটা বেশ বড়। তারপরে ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওটাতে উঠবো ড্যামটা দেখার জন্য। পাহাড়ের নিচে সোরাদা বাঁধের ঠিক জলছোয়া দূরত্বের কাছেই রয়েছে একটি সুন্দর মন্দির, শ্রী সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। আমার অসাধারণ লেগেছে এই মন্দিরের কাজ, রঙিন, সাথে এতগুলো শিবলিঙ্গ আর তার সামনে বসে আছে ছোট নন্দী। বাহ, এখান দিয়ে অলরেডি দেখা যাচ্ছে, যদিও বা আমরা টাওয়ারের ওপরে যাবো, এখান থেকে একবার গিয়ে দেখি। বাহ, এই মন্দির যেমন সুন্দর তেমনই সুন্দর লাগছে এই সোরাদা ড্যাম। সামনেই রয়েছে এই ওয়াচ টাওয়ারটা, চলুন এখানে যাওয়া যাক। এখানে হলো ড্যামটা, কিন্তু আমরা যাব আরো ওপরে। এই যে আপনারা দেখছেন সোরাদা ড্যাম, এটা কিন্তু তৈরি হয়েছিল সেই ব্রিটিশ আমলে 1896 সালে। হতে পারে এটা একটা রিজার্ভয়ের, কিন্তু চারিপাশের ভিউটা জাস্ট দুর্দান্ত। দেখতে পাবেন পাহাড়, তার সাথে এই সুন্দর রাস্তা। সাইট সিইং পয়েন্টগুলো দেখতে দেখতে আমাদের চোখ কিন্তু সূর্যের ওপরেও আছে, কারণ সময় কি আমাদের জন্য থামবে? একেবারেই না। তাই জন্য চলে যাচ্ছি আজকের নেক্সট স্পটে। হুলু হুলা গন্ড, এই নামটার আমি মিনিংটা আপনাদের বোঝাচ্ছি, খুব ইন্টারেস্টিং। শুনে একটু ফানি ফানি লাগছে তো। এটা কি? এটা একটা ঝর্ণা। আমাদের আজকের 4th পয়েন্টটা ছিল ঋষিকুল্লা নদী, যেটা আমরা অন দ্য ওয়ে দেখেছি যে এখন বেশ শুকনো। তাই জন্য সোজা চলে এসেছি 5th পয়েন্টে, যার নাম হলো হুলু হুলা গন্ডা। স্থানীয় মানুষের বিশ্বাস, ত্রেতা যুগে বনবাসের সময় প্রভু শ্রী রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ এই বনে এসেছিলেন এবং এখানে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। তাই এখন আপনারা যে পাথরটা দেখছেন, স্থানীয়রা মানে এটাই হলো প্রভু রামের পায়ের ছাপ। নামটা একটু ফানি তাই না, হুলু হুলা গন্ড। তো আমি দাদাকে জানলাম, সত্যদাকে, যে এই নামটা কি, মানে এটার মানেটা কি। তো আমরা বাঙালিরা যেমন উলু দিই, ওরা ওটাকে বলে বিয়েতে হুলু দেয়া। এবার এই যে জলের যে আওয়াজটা বর্ষাকালে বলছে, এই আওয়াজটা এমনই হয় যে মনে হয় যেন উলু দিচ্ছে, মানে ওদের হিসাবে হুলু দিচ্ছে। তো তাই জন্য হুলু হুলা। আর গন্ড মানে হলো ডিপ। এখানে যেহেতু পটহোলস আছে, আপনাদেরকে আরো কটা পটহোলস দেখাচ্ছি, আর ওগুলো খুব গভীর, তাই জন্য ওই গভীরতার জন্য, ওই ডিপ ডেপথের জন্য বলা হয় গন্ড। তাই জন্য হুলু হুলা গন্ড। এই ঝর্ণার জলে আমরা হাতও দিয়েছিলাম, কিন্তু জুন মাসে জল বেশ গরম। পথে থাকবে এরকম অনেক বাধা, কিন্তু এগোতে তো হবেই। তাই আমরা এগিয়ে গেলাম আজকে 6th পয়েন্টের দিকে, যার নাম হলো দারিংবাড়ি ফরেস্ট। রনিতকে দেখে আপনারা বুঝতেই পারছেন ও ফুল মাস্তি মোডে। আর এই স্টার্টিং পয়েন্টের সবচেয়ে বড় ম্যাজিক হলো আবহাওয়া। ঘাট রোড দিয়ে গাড়ি যখন ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবে, জানলার কাঁচ নামিয়ে টের পাবেন যে সমতলের গরম হাওয়া উধাও হয়ে যাচ্ছে, আর এক ধাক্কা ঠান্ডা পাহাড়ি বাতাস আপনাকে ছুঁয়ে যাচ্ছে। পাহাড়ে তো উঠছি অবশ্যই, চারিদিকে জঙ্গল। আর যেখান দিয়ে আমরা ওঠা শুরু করলাম, দারিংবাড়ি ফরেস্ট, ওখানে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং আছে। তো এখানেও কিন্তু হাতির ব্যাপার, ঠিক আমাদের যে শিলিগুড়ি সুকনা ফরেস্ট ওইসব জায়গার মতন। সত্যতা জানিয়েছে যে বর্ষাকালে আর শীতকালে তো অবশ্যই প্রতিটা বাঁকে আপনারা দেখতে পাবেন ভর্তি কুয়াশা।
দারিংবাড়ি জঙ্গল দিয়ে যেতে যেতে আমরা এসে গেছি আমাদের নেক্সট সাইট সিইং স্পটে। এই পয়েন্টটার নাম হলো সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট। সত্যি নিস্তব্ধ একদম, শুধু এখানে আমরা তিনজন দাঁড়িয়ে। দারুণ লাগছে জায়গাটা। ওখানে দেখুন অনেকগুলো পাহাড়ে চূড়া দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সবকটা যেগুলো আমরা এতক্ষণ ধরে দেখতে দেখতে আসছিলাম। আপনারা ফট করে বুঝতে পারবেন না, আপনাদের সিরিয়াসলি মনে হবে আমাদের উত্তরবঙ্গের কোনো পাহাড়ে এসেছি, কিন্তু একটা বেতে বুঝতে পারবেন কি, এই যে এরম ফার্স্ট অফ অল এত সুন্দর গার্ড দেয়া থাকে না আমাদের ওখানে, আপনারা নিজেরাও জানেন। শুধু আমরা না, ওখানকার পাহাড়ি লোকেরা এটা নিয়ে কমপ্লেন করে। সাথেই হলুদ আর কালো রং। 5 বছর আগে এই জায়গাটা পুরো মাওবাদীদের ছিল। এই যে এখন পুরো বাঁধানো রাস্তা, এরম রাস্তা ছিল না। এখানে সব মাওবাদীরা থাকতো, তাই জন্য ট্যুরিজম বলে কিছু ছিলই না। এই 5টা বছর হয়েছে, লাস্ট 5 ইয়ার্স, যেখানে ট্যুরিজম শুরু হয়েছে। বাহ, কি সুন্দর লাগছে, দারুণ। এই কিন্তু তাড়াতাড়ি করতে হবে, এই চল 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 তাড়াতাড়ি চল। একদম ঠিক টাইমে যাওয়ার ডিসিশনটা নিয়েছিলাম। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে পেটও খুব গুড়গুড় করছে, তো চলুন ঝটপট লাঞ্চটাও সেরে ফেলি। বাবা, ফাইনালি খাওয়া দাওয়া করবো। 7খানা পয়েন্ট অলরেডি কভার হয়ে গেছে, তাই জন্য ঝটপট করে নিই লাঞ্চ, বেশি টাইম ওয়েস্ট করবো না। আজকে লাঞ্চে আছে পাঁপড়, সাথে আলু আর পটল ভাজা একসাথে বানানো, ভাত অবশ্যই, লেবু পেঁয়াজ লঙ্কা, এদিকে ডাল, ওইদিকে হলো আলু ভাতে আলু পটলের তরকারি, পরে আর একটা বাটি করে ওই আলু পটল ভাজা দিয়ে গেছিল, আর তার সাথে অবশ্যই আছে চিকেন। সাথে এই রেস্টুরেন্টটাই বা বলতে পারেন ঢাবা, খাবার দাবার দারুণ ছিল। লাঞ্চ শেষ করে দেখি আরে সূর্য তো নামার পথে, তাই দিলাম ছুট কফি প্লান্টেশনের দিকে। 5টা তো বেজে গেছে, কিন্তু জিনিসপত্র এত সুন্দর, আমি তাড়াটা মানে আমি আর তাড়া নেই যেন বডিতে, কিন্তু তাড়াহুড়ো করতে হবে। এসে গেছি এখানকার যে কফি প্লান্টেশন, ওখানে দেখি তাড়াতাড়ি করতে পারি কিনা। আর টিকিট নিয়ে নিয়েছি এক একটা 10 রুপিস করে, টোটাল 20 রুপিস লাগবে। এবার তাড়াতাড়ি যাওয়া যাক, লেটস গো। প্রবেশ করে তাড়াতাড়ি হাঁটা শুরু। ঘুরে দেখতে হবে কফি গার্ডেনটা, যেটা দারিংবাড়ির মেন মার্কেট থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে। কফি প্লান্টেশন দেখতে দেখতে আর কাঁঠালের গাছ দেখে যেই ভাবলাম একটু বসি, অমনি চোখ চলে গেল সূর্যের দিকে। আরে আবার সে লেট হয়ে যাবে। দারুণ লাগছে জায়গাটা, একটু শ্রীলঙ্কা লাগছে। শ্রীলঙ্কাতে সেই আয়ুর্বেদিক যেই পার্ক গুলো ছিল, এই যে এখানে কফি প্লান্টেশন, আর ওইখানে ছিল বিভিন্ন আয়ুর্বেদিক গাছ। এরম রাস্তা বানানো অনেকটা। আমরা তো সে কোথার থেকে হেঁটে আসছি, দিয়ে ওখানে একটা কার্ভ আছে, ওরম পুরো আসলাম। এই যে রাস্তাগুলো দিয়ে হাঁটবেন, তার চারিদিকে আপনারা দেখতে পাবেন কফির গাছ। আর যদি মনে হয় একটু কফি টেস্ট করতে চান, তাহলে অবশ্যই চলে যেতে পারেন এই দারিংবাড়ি ক্যাফেতে। রাখা আছে। আমার মতনই বাচ্চাদেরও মনে হয় না কোনো ইন্টারেস্ট আছে এই কফিতে, তাই জন্য ওদের জন্য বানানো আছে এই কিডস পার্ক। সাথে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ওড়িশা সরকারের সয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে তৈরি এই বিশাল কফি বাগান। গার্ডেন দেখা হয়ে গেছে, এবার এত কেন ছুটছি, কারণ ইচ্ছা আছে একটা দারুণ ভিউ পয়েন্ট থেকে দেখবো দারিংবাড়ির সানসেট। সানসেট পয়েন্টে বাকি আছে, তাড়াতাড়ি আয়। 5:30 তো অলরেডি বাজে, তার সাথে মেঘলা হয়ে আছে বলে একটু মনে হচ্ছে জানি না কি হবে, পৌঁছাতে পারবো কি আমরা সানসেটের আগে সানসেট পয়েন্টে। দেখি, দেখা যাক, ওটা যদি করতে পারি তাহলেই কিন্তু আমরা আজকে চ্যালেঞ্জটা জিতবো। সময় কারোর জন্যই অপেক্ষা করে না, সে দৌড়াচ্ছে আর আমরাও দৌড়াচ্ছি। দৌড়ানোর আগে আপনাদের একটা কথা বলে দিই, আপনারা ভাবতে পারেন আরে এটা তো 9 নম্বর সাইট সিইং পয়েন্ট, 10 নম্বরটা কোথায় গেল? তো আসলে 9 নম্বরটা ছিল পাইন ফরেস্ট, যেখানে রাস্তা বন্ধ, তো ওইটা আমরা পরের দিন করব। চ্যালেঞ্জ কিন্তু জিতে গেছি, যদিও এখনো সানসেটটা দেখিনি, কিন্তু জিতে গেছি। একদম ঠিক। আর এখন আমরা এসে পৌঁছেছি আজকে লাস্ট সাইট সিইং পয়েন্ট, দারিংবাড়ি সানসেট ভিউ পয়েন্ট। আর এই সানসেট পয়েন্টেই আছে এই সুন্দর রঙিন হনুমান মন্দির, যেখানে সন্ধে হতে না হতেই শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। প্রতিদিন থাকছে একটা নতুন নতুন চ্যালেঞ্জ, আর প্রথম দিনের চ্যালেঞ্জ আমরা জিতে গেছি। জিতলাম কিভাবে? আরে টাইমের আগে পৌঁছে গেছি সানসেট পয়েন্টে। একদিকে পিছনে হচ্ছে সন্ধ্যা আরতি, আর এদিকে সামনে আমরা সূর্যাস্তও দেখতে পাচ্ছি। দিনটা ছিল বেশ মেঘলা, তবু আমরা আশা ছাড়িনি। বসেছিলাম যতক্ষণ না আকাশ হয়ে গেছে একদম কমলা রং। বাহ, সে কি রঙের খেলা! আর দূরে দেখা যাচ্ছে ওই দারিংবাড়ির পাহাড়গুলো, যেগুলো এখন বেশিটাই মেঘে ঢাকা। মেঘ, আকাশ আর সূর্যের এই খেলার পর হঠাৎ দেখি যে দারিংবাড়ির বাড়িগুলোতে আস্তে আস্তে লাইট জ্বলে উঠছে। 6:45 নাগাদ, মানে 6:45 নাগাদ সানসেট হয়েছে। ওই দিক দিয়ে আমরা আসলাম, একদমই কাছে সানসেট পয়েন্টটা। আর এই যে এসে গেছি, এটা হলো হোটেল স্বাগত হিল ভিউ। চলুন যাওয়া যাক। চেক ইন করে ফেললাম। এবার বলতে নিশ্চয়ই হবে না, তবু রিমাইন্ড করে দিচ্ছি যে সবাই যেন ক্যারি করে একটা গভর্নমেন্ট আইডি কার্ড। আমাদের রুম নাম্বার 306। এন্ট্রান্সে ঢুকেই প্রথমে হলো এখানে একটা সুপার কিং সাইজ বেড, এখানে সামনে হলো টিভি ক্যাবিনেট, ওইদিকে জানলা। এখন আর খুলছি না
কালকে সকালে দেখবো কোনো ভিউ পাই কিনা। একটা চেয়ার দিয়েছে, আর এই দিকটায় দরজায়, মানে এটা তো মেন এন্ট্রান্সটা, তার ঠিক পাশে এখানে ডাস্টবিন দেয়া আছে, একটা টেবিল দেয়া আছে। ও এইদিকেও একটা আয়না, বড় আয়না, সাথে এরকম ড্রেসিং টেবিল টাইপের ক্যাবিনেট আসলে। আর এইটা হলো বাথরুম। বাবা, এই টাইলসের কাজগুলো না আমার একদম ভালো লাগে না, এত বেশি টাইলসের কাজ। ওখানে WC আছে, বালতি দেওয়া আছে, এখানে বেসিন, আয়না, গিজার আছে, শাওয়ার আর এইসব আছে। মারাত্মক লম্বা দিন ছিল। এখন আমরা আগে ফ্রেশন আপ হই। কিন্তু ফ্রেশন আপ হওয়ার আগে আমরা রুমটা চেঞ্জ করিয়েছিলাম। ওই রুমটা না আমাদের একটু ময়লা লেগেছিল, তারপরে আমাদের এই রুমটা দিয়েছিল সেম টাইপেরই ডিজাইন কিন্তু পরিষ্কার। তার সাথে আর একটা জিনিস বলে দিই, এই যে আমরা গাড়ি করে ঘুরছি, এই হোটেলে থাকার জায়গা, তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো কিন্তু আপনাদের প্যাকেজে ইনক্লুডেড থাকবে। ডিনারের জন্য আমরা সেম ধাবাতে এসে গেছি, দিয়ে গেছে পাঁপড়, তার উপর দিয়ে স্যালাড, আর এখানে আমরা অর্ডার করেছি ডাল ফ্রাই। অনেক রাত হয়ে গেছিল, তাই জন্য ভাত শেষ হয়ে গেছিল, তাই জন্য আমরা নিয়েছি রুটি, তার সাথে ড্রাই চিলি চিকেন। এই 3 রাত 4 দিনের মেনু কি থাকবে সেটাও আপনাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম অবশ্যই ওখানেই খেয়েছি। দেখা হচ্ছে কালকে, কারণ যে ডে 2 শুরু হবে, আর শুরু হবে একটা নতুন চ্যালেঞ্জ। তো গুড নাইট। এবার আমি দেখবো ঘুম। গুড মর্নিং। আজকে শুরু হচ্ছে ডে 2, আর ডে 2 সাথে শুরু হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 2। আজকে কিন্তু কোনো তাড়া নেই, এমনিতেই আজকে নাম্বার অফ স্পটসও কম, আর তার সাথে আজকে আমরা দারিংবাড়িতেই আছি। তো চলুন গিয়ে সত্যদাকে ডাকি। ব্রেকফাস্ট করতে এসে গেছি, আর এখানে তো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খুব ভালোই পাওয়া যায়। তাই জন্য সকাল সকাল আমরা খেয়ে নিলাম ইডলি। এই নিস্তব্ধতা কি দারুণ লাগে, তাই না? ও বাই দ্য ওয়ে, রনিত তো আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। আজকে চ্যালেঞ্জটা কি? আজকে চ্যালেঞ্জটা আমার জন্য সত্যিই চ্যালেঞ্জিং, কারণ যে আমাকে সবকটা সাইট সিইং স্পটসের এই ডে 2 এ 5 সেকেন্ডের জন্য চুপ থাকতে হবে, মানে নো ভ্লগিং, নাথিং। আমি তো ভাবছি আমি কিভাবে করব, কিন্তু ওই 5 সেকেন্ডে আপনারাও শুনবেন, আমিও শুনবো যে জায়গাটা অ্যাকচুয়ালি কতটা শান্ত। তার সাথে লাস্টে আমরা সবাই মিলে এইটা জাজ করব যে ডে 2 এর সাইট সিইং স্পটসগুলোর মধ্যে দারিংবাড়িতে সব থেকে শান্ত জায়গা কোনটা। তাহলে তো তুই হারলি। একটুও না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, লেটস গো। হিল ভিউ পার্ক আমাদের হোটেলের থেকে একদম কাছে। এন্ট্রি টিকিট হলো পার পারসন 10 রুপিস। তো দেখাবো আপনাদেরকে, আপনারা কিন্তু রেট করবেন অবশ্যই কমেন্টসে আপনাদের কোন জায়গাটা সব থেকে শান্ত লাগলো। আর আমাকে এটাও জানান তো কমেন্টসে, আপনারাও কি এরকম আমাদের মতন বোকা বোকা চ্যালেঞ্জেস করেন? খুব সুন্দর জায়গাটা। হেঁটে এসে এবার এইরকম একটা বড় গেট, এই গেটটা দিয়ে আমরা এখন প্রবেশ করছি। দেখে যা লাগছে, ওখানে খুব বড় একটা ভিউ, এই রোদ্দুরের মধ্যে এখন খালি। দেখে যেটা মনে হচ্ছিল বাচ্চাদের জন্য একটা পার্ক, তারপরে বুঝলাম আরে না না, এখানে তো খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে দেখতে পাবো এই দুর্দান্ত ভিউ, সাথে আওয়াজটাও শুনে নি। নো ভ্লগিং, টেস্ট করে দেখি এখানে যে এত সুন্দর পাহাড়ের ভিউটা কতটা শান্ত, যদিও বা লোকজন আছে পার্কে। ওইদিকে তো চারিদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, সব রেঞ্জগুলো দেখা যাচ্ছে, আর এই দিকটা পুরো লম্বা লম্বা গাছ, কি দারুণ লাগছে ওই দিকটা। ডে 2 এর সকালটা তাহলে শুরু করলাম দারিংবাড়ির এই পাহাড়গুলো দেখে, চারিদিকে সবুজ, সাথে এই সুন্দর উপত্যকা। ইরে রনিত, একটা তো করে ফেললাম চ্যালেঞ্জের, 5 সেকেন্ডের বেশি চুপ ছিলাম। বাহ, মাত্র 5 সেকেন্ড চুপ থেকে আমি কি খুশি। আর এবার বেরিয়ে পড়লাম আজকে সেকেন্ড সাইট সিইং স্পটের জন্য। দেখুন এখানে কিন্তু লাল মাটি, হলুদের চাষ। আজকে সেকেন্ড পয়েন্টে এসে গেছি, আর সেটা হলো লাভার্স ভিউ পয়েন্ট না লাভার্স পয়েন্ট? লাভার্স পয়েন্ট। তো এই যে লাভার্স গোয়িং টু লাভার্স পয়েন্ট। মানে সন্ধ্যের দিকে একটু লাভার্সরা আসে। জল এখন অনেকটাই কম, ওইদিকে তবুও আছে, ওই দিকটায় নেমে যাই। আর একটু সাবধানে, কেন এগুলো একটু স্লিপ হয়। এতটা সুন্দর জায়গা, ভাবতে পারছেন এটা কি শুধু কাপলসদের জন্য হতে পারে? না না, ফ্যামিলি হোক কি বাচ্চারা, সবাই কিন্তু আসতে পারে এই নিরিবিলিতে সময় কাটানোর জন্য। জায়গাটা কি সুন্দর, কলকল করে জলের আওয়াজ হচ্ছে, এখানে লোকালসরা স্নান করছে, শুধু স্নান না, এরকম স্কিট ফিট করে কি সব করছে, আর এইদিকে বাচ্চাগুলো একবার করে আসছে, আমাদের দুজনকে দেখছে আর লুকিয়ে চলে যাচ্ছে, সব ওখানে স্নান করছে। ভাগ্যিস আজকে এই শান্ত থাকার চ্যালেঞ্জটা করেছি, কারণ যে এখানে এসে প্রথম যে জিনিসটা আপনার মন কেড়ে নেবে সেটা হলো এই জলের আওয়াজ।
জুন মাসে যেমন রোদ্দুর ওইরম গরম, আমরা ছায়া খুঁজে পাই কি না পাই, কুকুরগুলো ঠিক তাদের জায়গা পেয়ে গেছে। আজকের থার্ড পয়েন্ট ইমু পার্ক। আমি ভাবছি তার মানে নিশ্চয় ভেতরে ইমু আছে, দেখা যাবে। রনিত বলছে দূর দেখা যাবে না। এবার জানি না, এন্ট্রি টিকিট নিল পার পার্সন 10 রুপিস। রনিত আমাকে কেন চ্যালেঞ্জ করে আমি জানি না। আমি অলরেডি দেখতে পাচ্ছি ইমু একটা দাঁড়িয়ে আছে। উফ, সব স্টেটই তো দেখছি আমাদের আলিপুর জুকে হার মানিয়ে দেবে। একেই তো ওড়িশার কাছে আছে নন্দনকানন, এখন চলে আসলো এই ইমু পার্ক। কি লাগছে বলছিলিস বল? কি লাগছে? ইমুকে, আমাকে না। ওই র্যাপটরের মতো লাগছে। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু র্যাপটর মানে ডাইনোসরের যে একজন আছে না, মানে ডাইনোসরের একটা যে টাইপ আছে র্যাপটর স্পিসিস, পুরো ওইরমই লাগে। ওরাও দেখবেন সে এরম করে ঘাটটাকে এরম করে করে এগোয় আওয়াজ করতে করতে। আমরা ছোটবেলা সবাই দেখেছি জুরাসিক পার্ক, বড় হয়েও দেখেছি। তো র্যাপটর নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, এবার না চিনলে আর কিছু বলার নেই। আমার এটা সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আজকের, কেন যে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই দারিংবাড়িতে, কিন্তু এতগুলো ইমু, 2, 3, 4, ওদিকে 5টা। ওয়াও, আমাদের আলিপুর জুতেও থাকে না। এক্সপেক্ট করিনি, কিন্তু এই পার্কে যে এতগুলো ইমু আছে, তাও আবার তারা সুস্থ, খাচ্ছে, হাঁটছে, দৌড়াচ্ছে, সত্যি খুব খুশি হলাম। কোনো টাইম ওয়েস্ট হবে না, একদম সোজা চলে যাব আজকে নেক্সট সাইটসিং স্পটে। এটাও একটা পয়েন্ট। কি সুন্দর এই মেঘ ডাকছে, কিন্তু ওফ মজা আসছে, একটু বৃষ্টি হোক। এটা হলো রাইকিয়া ফরেস্ট, আর আশেপাশে আমি সব যে গাছ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব শাল গাছ। তো এটা শাল বন পুরোপুরি, বেশ ঘন, মানে দারুণ লাগছে। কেন রোদ্দুরটা নেমে গেছে, একটু অন্ধকার হয়ে এসেছে। কি এই জায়গাটা কতটা শান্ত, কি শোনাবো? রাইকিয়া ফরেস্ট দারিংবাড়ির থেকে খুব বেশি দূরে নয়, অথচ এখানে পা রাখলেই মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন। এখানে কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো মানুষের কোলাহল নেই। এই নীরবতা কিন্তু আপনাকে একা করে দেয় না, বরং আপনার ভেতরের অস্থির মনটাকে শান্ত করে। ভাগ্য সেদিন ভালোই ছিল, যেই পৌঁছালাম রাইকিয়া ফরেস্টে অমনি মেঘ ডাকা শুরু, আর সাথে শুরু হলো বৃষ্টি। আমরা পারফেক্ট টাইমে পারফেক্ট জায়গাতে এসে পৌঁছেছি। এই বৃষ্টিটা ইমু পার্কে কি অত মজা হতো? ওরা তো ঢুকে যেত, এই জোরে পড়ছে, তাড়াতাড়ি দৌড়া দৌড়া। এই বৃষ্টির অপেক্ষায় ছিলাম আমি, জুন মাস বলে কথা, গরম আর চাই না। এবার ভগবান প্লিজ দাও একটু বৃষ্টি। বৃষ্টি চেয়েছিলাম, এ তো পুরো ঢেলে দিয়েছে, অন্য লেভেলের ঢেলে পড়ছে। আর একটা জিনিস, এখানে যেখানে আমরা যাচ্ছি, এই যে এন্ট্রি টিকিটগুলো, এগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড না, এগুলো আপনাদেরকে কিনে ঢুকতে হবে। একদম সামান্য, বেশিটা জায়গায় হলো 5 টাকা 10 টাকা করে। তো এগুলো কিন্তু আপনারা কেটে প্রবেশ করবেন। আজকের নেক্সট সাইটসিং স্পট মাদাসারু ভ্যালির মিগুমা ওয়াটারফল। 400 মিটার হাঁটা, প্রথমে হেঁটে যেতে হবে এই লাল মাটির রাস্তা দিয়ে। এই বৃষ্টি ভেজা গাছের পাতাগুলোর মাঝখান দিয়ে দূরে দেখতে পেলাম পাহাড়। ও, এখানে কিন্তু বসার জায়গাও আছে। রনে তার আমি কি লেভেলের ট্রেক পছন্দ করি সেটা আপনারা আমাদের ব্লগস থেকে জানেন। তো এটা ট্রেক না, কিন্তু ঠিক আছে, হালকা হাইক হয়ে যাচ্ছে। যেই হাইকে জঙ্গলের মাঝখান দিয়ে পেয়ে যাবেন এরকম সুন্দর বাঁধানো সিঁড়ি। এটা ওড়িশার কাশ্মীর, কিন্তু আমার একটু জানি না কেন বেশি মেঘালয়া মেঘালয়া লাগছে। এক্স্যাক্টলি সেই ভ্যালি ব্যাপারটা, চারিদিকে পাহাড়, হালকা ঠান্ডা, বৃষ্টিটা হলো বলে আরো বেশি লাগছে। সিঁড়ি দিয়ে হাঁটার পর চলে আসবে এরম পাথরের রাস্তা, আর এইটা ক্রস করেই দেখতে পেলাম এই সুন্দর ভিউটা। কিন্তু এ কি, ওয়াটারফল কোথায়? এসে গেছি আমরা ওয়াটারফলের সামনে। শান্ত, কত পাখি, জলের কলকল আওয়াজ। এখন কিন্তু ওয়াটারফলে জল কম, খুবই সামান্য, দেখে বুঝতেই পাচ্ছেন একদম পাথরের গায়ে লেগে পড়ছে। আপনারা এই জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, স্পেশালি অগস্ট, কেন জুলাইতে বৃষ্টিটা মারাত্মক শুরু হয়, দারুণ জল পাবেন। বললো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত নাকি ভালো জল থাকে। 2020 পরের থেকে দারিংবাড়ির আমি অনেক নাম শুনেছিলাম, কিন্তু যতক্ষণ না নিজে আসলাম বুঝিনি যে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এতটা বেশি। একটা ছোট্ট জায়গা, তাও আবার এই স্টেটের মধ্যে, দারিংবাড়ি, আর কত কিছু এক্সপিরিয়েন্স করা যাচ্ছে। ও দারুণ দারুণ। মান্দাসারু ভ্যালির ঝর্ণা দেখে এবার আমরা এসে গেছি মান্দাসারু ভ্যালি নেচার ক্যাম্প।
এখানে নাকি খাওয়া দাওয়াও হবে, আজকে লাঞ্চটা এখানে। আর একবার মনে করিয়ে দিচ্ছি, বাই চান্স আপনারা ভুলে গিয়ে থাকেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিন্তু প্যাকেজে ইনক্লুডেড, ঠিক আছে? ডাইনিং স্পেস সুন্দর, পরপর অনেকগুলোই কটেজ আছে এখানে। ওড়িশা গভর্নমেন্টের যে ওয়েবসাইট ট্যুরিজমের, ওখান থেকে বুকিং করে এখানে থাকতে পারেন। আজকে ব্যাপারগুলো কিন্তু একটু ইন্টারেস্টিং, অন্য ধরনের। শাল পাতায় খাচ্ছি। আজ লাঞ্চে আছে ভাত, পাঁপড়, আলু ভাজা, আলু আর করলা ভাজা একসাথে, আর তার সাথে ওখানে একটা তরকারি। ডাল তো অবশ্যই সার্ভ করছে, তার সাথে সবাইকে এরকম আলাদা করে মাংসও দিয়ে যাচ্ছে। প্রতিটা দিন এখানে খাবার দাবারের টেস্ট আমার দারুণ লাগছে। খাওয়া দাওয়া শেষ করে এবার এখান থেকে আমরা দেখব ভিউ। খুব ভালো খাবার ছিল, ঠিক আগের দিনের মতনই, সাধারণ কিন্তু খুবই টেস্টি। দাদা আজকের মাংসটা মনে হয় বেশি টেস্টি ছিল। চলুন তাহলে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই, সাথে শোনাই এই জায়গাটা কতটা শান্ত। যেখানে আছে থাকা খাওয়ার জায়গা আর যেখানে আছে মানুষ, অবশ্যই আওয়াজ তো হবেই। তাই এখান থেকে পাখির আওয়াজ পাই কি না পাই, মানুষের কোলাহল মারাত্মক ছিল। লাঞ্চ করে ভিউ দেখে বেরিয়ে পড়লাম, এবার ভিউ দেখতে দেখতেই যাব। আর একটা জিনিস বলে দিই, লাঞ্চটা যেটা বলেছিলাম ইনক্লুডেড, কিন্তু টিকিটটা যেটা প্রবেশ করার পার্কের টিকিটটা, ওটা আপনাদেরকে পে করতে হবে। ওটা পার পারসন 10 রুপিস অনলি। বৃষ্টিটা হওয়াতে পুরো ধুলোবালি ধুয়ে গেছে, আর জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে। দারিংবাড়ির পাহাড়, উপত্যকা আর এই গ্রামের ভিউ দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। চ্যালেঞ্জটা তো আজকে সাকসেসফুলি কমপ্লিট করেছি, আর সাথে বলেছিলাম যে আমিও জাজ করব, আপনারাও জাজ করবেন, আপনাদের কোনটা সবথেকে শান্ত লেগেছে আর কোনটা সবথেকে অশান্ত লেগেছে, ওগুলো কমেন্টসে জানান। আমি আমার ভিউটা বলছি, আমার মনে হলো ওই হিল ভিউ পার্ক, ওইটা আমার মনে হচ্ছে সব থেকে শান্ত। হতে পারে সকাল সকাল ওটা স্টার্ট করেছি বলে পাখির আওয়াজ, কেউ নেই। আর যদি কেউ জানে সব থেকে বেশি আওয়াজ, তাহলে আমি বলবো লাস্টেরটা, এখানে আমরা লাঞ্চ করলাম, ওই জায়গাটা আমার মনে হচ্ছে মারাত্মক আওয়াজ, কেন ওখানে খুব ভিড় ছিল। আর মানে লোকে শুধু কথা বলছে, ছবি তুলছে, হাওয়া হাওয়া করছে, তো ওইটা আমার মনে হচ্ছে সব থেকে লাউড। আপনারা কমেন্টসে জানান। স্ন্যাক্স টাইম। আজকে তো আমরা তাড়াতাড়ি এসে গেছি, কিন্তু সত্যতা আমাদের জন্য এখন স্ন্যাক্স পাঠিয়েছে, যেটা আপনারাও পাবেন অবশ্যই। আমাদের অলরেডি জেনেছিল চা খাওয়ার কথা, তো আমি আর অনেক তো খাই না এতদিন, আপনারা সবাই জানেন। তো যেটা পাঠিয়েছে ওটা দেখিয়ে দিই, দারুণ গন্ধ বেরোচ্ছে। সন্ধ্যেবেলা সত্যতা দিয়ে গেছে চিকেন পাকোড়া, আর অনেকগুলো দারুণ গন্ধ বেরোচ্ছে। আর ব্লিঙ্কিটের প্যাকেটগুলো না, ওগুলো রনেদার আমি জোগাড় করে রাখি, যাতে এরম খুচখাচ খাটে বসে খাওয়া যায়। ডিনারে এসে গেছি, যেটা কালকে বলেছিলাম যে এখানে একটা মাত্র ভালো দোকান আছে যেখানে খাবার দাবারের টেস্ট অ্যাকচুয়ালি ভালো, একটা ধাবা টাইপের। আর দেখলাম যে সব ট্যুর অপারেটররা এই দোকানটাতেই খাওয়াচ্ছে। সো রনেত নিয়ে নিয়েছে চিকেন পোলাও, তার সাথে ওরা রায়তা আর রসমও দিয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি রুটি, তার সাথে আছে আলু ভাজা, আর দুজনেই নিয়েছি চিলি চিকেন। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এইখানে দেখুন আর একজন খাবারের অপেক্ষা করছে, আর ওকে দেয়া হলো ভাত ডাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে গেছি রুমে, আর এবার আর বেশি কথা বলবো না, একেবারে দেব ঘুম। কারণ যে কালকে অবশ্যই আছে সাইট সিইং পাহাড়ে, কিন্তু পাহাড়ে সাইট সিইং করতে করতে আমরা পৌঁছে যাব সমুদ্রতে, ভাবতে পারছেন? আর সাথে ডে 3 শুরু হবে, তার মানে চ্যালেঞ্জ 3 শুরু হবে। একেবারে দেখা হচ্ছে কালকে, এখন যাই, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে চেক আউট করছি। এই যে সব রেডি, এখানে লাগেজ, ওইদিকে রনেত। যাওয়া যাক, লেটস গো। 9টা বাজে বেরিয়ে গেলাম। আজকে আছে সাইট সিইং, পাহাড়ে সাইট সিইং করতে করতে পৌঁছে যাব সমুদ্রে। কিন্তু সাইট সিইং শুরু করার আগে অবশ্যই থাকবে ব্রেকফাস্ট, আর আজকেও খেয়ে নিচ্ছি ইডলি। দারিংবাড়ি ছেড়ে চলে যাচ্ছি গোপালপুর, যদিও ওখানেও নিশ্চয়ই পাবো, কিন্তু সত্যতা আমাদের জন্য এনে দিয়েছে ছানা পোড়া, তাই না? ছানা পোড়া ওড়িশার সব থেকে ফেমাস মিষ্টি। তো চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে অবশ্যই বেরোবো, কিন্তু আজকের চ্যালেঞ্জটা কি? শুরু করছি 3rd ডে, আর তার সাথে চ্যালেঞ্জ 3। আজকে চ্যালেঞ্জটা আপনাদেরকে বলি, ঠিক আছে? আমাদের এমন এমন জায়গায় ছবি তুলতে হবে যেটা দেখে আপনারা বুঝতেই পারবেন না ওড়িশা, আপনাদের মনে হবে কোনো হিল স্টেশন। তো আমি ছবিগুলো না অলরেডি হয়তো কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি, গিয়ে দেখতে পারে যে বাকিরা কি কি জায়গা গেস করেছে। এটাই হলো চ্যালেঞ্জ, আমি ছবিগুলো দেবো, সাবস্ক্রাইবার্সরা গেস করবে যে জায়গাগুলো কোথায়। ওটা আমি ব্লগ ছাড়ার আগেই দিয়ে দিয়েছি, যাতে আপনারা গেস করতে পারেন। আমি দেখি সবাই কোন জায়গা গেস করছে, তারপরে অবশ্যই আপনারা ব্লগে দেখতে পারবেন। তো চলুন শুরু করি আজকে চ্যালেঞ্জটা। আজকে ব্রেকফাস্টের পরের সঙ্গে সঙ্গে আমাদের প্রথম সাইট সিইং স্পট হলো এই পাইন বনের জঙ্গল। গাড়ির থেকে নামতেই যে পাইন বনের যে গন্ধটা হয় না, একটা স্ট্রং, খুব সুন্দর, ওইটা পাচ্ছি। বিশাল বড় গাছগুলো, যা হিউজ। এই যে আমার মনে হয় যে ট্রাঙ্কটা এখানে একটুখানি সরু সরু, মানে মোটাও আছে কিন্তু কতটা আবার সরু সরুও আছে। সকাল সকাল পাইন বনের জঙ্গলে এসে মনটা দারুণ ভালো হয়ে গেল, মনে হচ্ছে আমাদের উত্তরবঙ্গেই আছি। চলুন ঝটপট এখানে ছবি তুলে নিই।
জায়গাটা দারুণ সুন্দর, পোকার আওয়াজ আর মাঝে মাঝে হনুমানগুলো যেই ঝাঁপাচ্ছে ওদেরও একটা আওয়াজ, হাওয়া দিচ্ছে, কি সুন্দর, ওয়েদারটাও কি প্লেজেন্ট, আজকে দারুণ লাগছে। আই অলসো লাভড দারিংবাড়ি, কিন্তু এবার ছেড়ে যাওয়ার পালা। চলে যাচ্ছি এখন নেক্সট সাইটসিং স্পটে। অন দ্য ওয়ে যেতে যেতে এখন আমাদের আর একটা পয়েন্ট ছিল রেইনবো ওয়াটারফল, কিন্তু যেহেতু আমরা জুন মাসে এসেছি তাই জন্য এখানে জল নেই। ওই কালকে যে ওয়াটারফলটা দেখেছিলাম ওইরকম সরু হয়ে পড়বে, তাই ঝর্ণাটা ছেড়ে চলে আসলাম আজকে নেক্সট সাইটসিং স্পটে। আপনাদের জন্য স্পট খুঁজতে খুঁজতে সত্যদা আমাদেরকে নিয়ে এসেছে পাঙ্গালি ভ্যালি। জায়গাটা জাস্ট দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এটাও বুঝতে পারবেন না ওড়িশাতে কি অপূর্ব সুন্দর। আর ওইরকম পাহাড় দেখা যাচ্ছে, ভ্যালি দেখা যাচ্ছে, আর যেই তো এত ঘন জঙ্গল। আপনাদের দেখুন, আমার তো মনে হচ্ছে উত্তরবঙ্গ, আপনারা নিজেরাই দেখুন, না তার সাথে ছবিটাও দিয়ে দিচ্ছি তাহলে আরোই বুঝতে পারবেন। সাথে আজকের চ্যালেঞ্জে সেকেন্ড ছবি ডান। অ্যাকচুয়ালি সেকেন্ড ছবি না, ছবি অনেকগুলো তুলেছি। ডে 3 এর থার্ড স্পট মিধুবান্ধা ওয়াটারফল। দেখি এই ঝর্ণায় জল আছে কিনা। আপনারা চিন্তা করবেন না, যেটা বলছি যে জুলাইয়ের পর থেকে সবেতে অনেক জল থাকবে, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমরাও গিয়ে দেখি একটু জল থাকুক, কারণ যে কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল আর অনেকবারই। ওয়াটারফল বলে কথা, তার মানে একটু হালকা নিচে নেমে হেঁটে যেতে হবে। আর মৃদুবান্ধা ওয়াটারফলে কিন্তু এরকম বাঁধানো সিঁড়ি করা আছে, ওইটা দিয়ে নামলেই আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর ঝর্ণার সামনে। যেমন আওয়াজ ওইরকম দৃশ্য, দারুণ তো এই ওয়াটারফলটা। এই যে এখানে যে পুলটা, ওটার রংটা গোলাটে। এই ওয়াটারফলটাই যদি মেঘালয়তে আপনারা দেখতেন পুরো যে পুলটা, ন্যাচারাল পুলটা, ওটা পুরো নীল রং আর সবাই সাঁতার কাটছে। কিন্তু এটা মেঘালয় না, যদিও বা ঝর্ণাটা দেখে মনে হচ্ছে আমি নর্থ ইস্টেই কোথাও আছি। আর একটা জিনিস জানেন, এখানে জলটা তো গোলাটে কেন? কারণ যে এখানে হলো লাল মাটি। আবার খুঁজে বার করেছি আর একটা স্পট, এটা অবশ্যই ছিল সাইট সিইং এ, কিন্তু যেটা বলেছি যে সাইট সিইং এ এমন এমন জায়গায় ছবি তুলবো আপনারা বুঝতেই পারবেন না ওড়িশা। এটা দেখে কি মনে হচ্ছে? ঝর্ণা দেখা হলো, ঘোরা হলো, ছবিও তোলা হলো। আর মনে রাখবেন, ফেরত যাওয়ার পথে এরম দুবার সিঁড়ি চড়তে হবে। গাড়িতে এসি চালিয়ে যেই বসেছি, সত্যতা বলছে আরে নেক্সট স্পট এসে গেছে, আপনারা আবার রোদ্রে নেমে যান। অন দ্য ওয়ে দেখছি এই ভ্যালিটার নাম হলো সোনপুর ভ্যালি, কিন্তু ভ্যালির থেকে বেশি যেটা আমার ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই ঘোরানো পেঁচানো রাস্তা। দেখে মনে হচ্ছে না সিকিমের সিল্ক রুট? নিচে সিকিমের সিল্ক রুট আর এখানে কাশ্মীরের উপত্যকা। সত্যি ওড়িশাতে যে এত কিছু লুকিয়ে আছে আমি জানতাম না। এখানেও একটা ভালো স্পট খুঁজছি ছবি তোলা, যদিও এখানে অনেক স্পট আছে, মেইনলি এই জায়গাটা লাগছে আমার। জঙ্গল, ঝর্ণা, পাহাড় তো দেখলাম, এবার কি দেখবো তাহলে? কত নম্বর স্পট আমি সত্যি ভুলে গেছি, আমার না কাউন্ট হারিয়ে গেছে। কাউন্ট তো ভুলে গেছি, কিন্তু জায়গাটা দেখুন কি সুন্দর। এবার এটা কি নদী, লেক, বোঝাই যাচ্ছে না। তো এখন আমরা এসেছি হাড়িভাঙ্গা ওয়াটার রিজার্ভয়ারে। বাপরে কি বড়! এবার এই রিজার্ভয়ার আপনারা আমাদের মতন এরকম ওয়াচ টাওয়ার থেকে দেখতে পারেন আর প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে পারেন, বা আবার আমাদের মতন একদম জলের কাছেও চলে যেতে পারেন। ওই জায়গাটা দেখুন, রনিত একদম ঠিক বলেছে, পুরো মনে হচ্ছে চায়নার একটা জায়গা আছে না, এরকম পাহাড়গুলো থাকে সবসময় মেঘে ঢাকা, মিস্টিক্যাল লাগে, রূপকথার দুনিয়া, তো ওরমই লাগছে। ড্যাম বা রিজার্ভয়ার বললে মাথায় সুন্দর কিছু তো আসে না, এটা আবার টুরিস্ট স্পট কি করে হতে পারে? কিন্তু দেখুন এই জলাধারে শান্ত নীল জল, জলের ওপর আকাশের মেঘের নিখুঁত প্রতিফলন, আর হাওয়ার ফলে এই শান্ত জলে হালকা ঢেউ উঠেছে। রনিত চেক করে নিয়েছে জলটা বেশ ঠান্ডা। আর এবার হলো চ্যালেঞ্জের অনুযায়ী আমাদের ছবি তোলার পালা। বামুনি দেবী গ্রাম দিয়ে হতে হতে এখন আমরা এসে গেছি বামুনি দেবী ওয়াটারফলে। ও বাবা, এটা কি বড় রে! বাহ, এটা তো অনেক বড়। আমরা ওই ওপর দিয়ে নামলাম, বিশাল বড় জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জল এখন জুন মাসে কম, কিন্তু আপনারা জায়গাটা দেখে বুঝতে পারবেন পাথরের যে কাটগুলো হয় না, এইটা জলেই হয়। যখন খুব স্রোতে জল পড়ে তখনই কিন্তু পাথর এরকম ভাবে কাট হয়। দারিংবাড়ি বাবা সত্যি একটা ছুপা রুস্তম আমার কাছে অ্যাটলিস্ট। এই যে জায়গাটা দেখছেন, এইটা দেখে মনে হচ্ছিল যেন ঝাড়খণ্ডের কোনো ওয়াটারফল। কত বড় জায়গা একবার জাস্ট দেখুন। আমরা একটু আগে প্রথমে তো ওখানে ছিলাম, তারপরে নেমে ওইখানে ঝর্ণায় ছবি তুলছিলাম। এটাতে পুরো জল হয়ে যায়, কিন্তু এখন জলটা হাফ হয়ে গেছে, মানে এইদিকে আবার চলে এসছে। তো এইদিকে দেখি কেমন, এইদিকে স্রোতটা বেশি, আওয়াজও বেশি। বেশ একটা সুন্দর ঝর্ণা দেখলাম, তার সাথে এই জায়গাটা যেমন দেখে মনে হচ্ছে যেন গব্বর এখানেই লুকিয়ে আছে। গব্বর থাক কি না থাক, এই সব জায়গাতে কিন্তু একসময় মাওবাদীরা ছিল।
পাহাড় দিয়ে নামতে নামতে এমন একটা জায়গায় এসে গেছি, চারিদিকে কিন্তু টিবেটান কলোনি। হঠাৎ করে দেখছি ওই মঙ্গোলিয়ান যে ফেস্টটা হয় ওরম টাইপের লোকজন দেখতে পাচ্ছি, আর দিয়ে লেখা দেখলাম এই যে এখানে আর একটা টিবেটান সেটেলমেন্ট, মানে একটু পরপর ছেড়ে কটা টিবেটান সেটেলমেন্ট, টিবেটান কলোনি। এই টিবেটান কলোনি দেখার আগে লাঞ্চ সারবো। একটা সুন্দর রেস্টুরেন্টে নিয়ে এসেছি, বিকজ বেশ সুন্দর ওয়াল পেন্টিং করা, সব আদিবাসী। তারপরে এখানে মালগুড়ি ডেজে দেখাচ্ছি আপনাদের। খাবার এসে গেছে আর আমি খুব শকড, এটা ভারী হবে কিনা। হ্যাঁ ভারী আছে। এ কত বড় থালা, বাপ রে বাপ, কত কিছু। स्पेशल नॉनवेज थाली, इसमें प्रॉन्स है, फिश है, अच्छा चिकन है, मटन है और ये चिकन बिरयानी। अच्छा, ये एक स्वीट है, ये एक स्वीट है। ये तो पता है। ये वाला क्या है? ये यहाँ का खीर जैसा बनता है। खीर जैसा। अच्छा ठीक है। इसमें वेज में ये वेज बिरयानी हो गया, अच्छा मिक्स वेज। अच्छा करेला आलू का चिप्स है, ये परवल का सब्जी है, ये मिक्स वेज करी फ्राई है, ये पाइनएप्पल का एक जो रहता है ना चटनी टाइप। अच्छा अच्छा ओके। ये पनीर है ना यहाँ पे? पनीर है। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। এইটাতে যেমন অপশনস এত কিছু, ঠিক আছে। নন ভেজে দেখুন আপনারা প্রন, মাছ, ঠিক আছে, চিংড়ি, আলাদা করে মাছ, ডিম, ও বাবা চিকেন, আবার মাটন, সব আছে। ভর পেট খাওয়া দাওয়া হবে। তো আমি খেয়ে নিই এখন, তারপরে কথা হচ্ছে। আজকে কিন্তু তাড়াহুড়ো চ্যালেঞ্জটা নেই, কিন্তু যেই তো আমাদের অনেকটা নামতে হবে গোপালপুর পৌঁছানোর জন্য, তাই জন্য এখন মনে হচ্ছে যেন তাড়াহুড়ো চ্যালেঞ্জটা আবার মানে এসে গেছে। এখন আমরা এসেছি খাসাদা ওয়াটারফলে, যেটাতে কিন্তু জুন মাস হলেও বেশ ভালোই জল আছে। বেশ বড় বেশ বড়। রনিত বলছে এটা 4 ফিট, আমার মনে হচ্ছে 5 ফিট, না না 6 ফিট। আমি বা রনিত দাঁড়ালে এটা তো পুরোটাই দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ ইজিলি। আর চারিদিকে পাহাড়, এখানে এরকম জায়গা আছে, অনেক টুরিস্টরা এখানে বসে আছে, জলে নামছে। ওই দিকটাও পুরোপুরি পাহাড়। আর যেটা আপনাদের বললাম না যে এখানে হঠাৎ আপনারা দেখতে পাবেন এই টিবেটান ইনফ্লুয়েন্স, বা বলতে পারেন বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্স। দেখুন ওই ফ্ল্যাগস গুলো লাগানো, কি সুন্দর জায়গাটা, এত সুন্দর ফলস। কিন্তু আমাদের তাড়াহুড়ো করতে হবে, নাহলে মনে হচ্ছে এই জায়গাটায় অ্যাটলিস্ট 1 ঘন্টা যেন থাকতে পারতাম। যদি থাকতে পারতাম মজা এসে যেত। অত টাইম তো নেই, গোপালপুর যেতে হবে, তাই জন্য ঝটপট ছবিগুলো তুলে ফেলি। আপনাদেরকে বলেছিলাম চেঞ্জ অফ কালচার, আপনারা বুঝতে পারবেন এই পার্টটাতে। তো এখন আমরা যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি চারিদিকে অনেক মনেস্ট্রি ছোট ছোট, এটা তার মধ্যে একটা খুব বড় মনেস্ট্রি। আমরা এসেছি পদ্মা সম্ভবা মহাবিহারা এই মনেস্ট্রিতে। এখান দিয়ে প্রবেশ করে তারপরে ওই যে ভেতরে দেখা যাচ্ছে। চলুন এই মনেস্ট্রিটা ঘুরে আসি। দক্ষিণ ভারত বা হিমাচল নয়, পূর্ব ভারতের সব থেকে বড় বৌদ্ধ মনেস্ট্রি কিন্তু আমাদের ঠিক পাশের রাজ্যে ওড়িশাতেই রয়েছে। পাহাড় আর জঙ্গলে ঘেরা চন্দ্রগিরির এই জিরাং মনেস্ট্রিকে বলা হয় ওড়িশার লিটল টিবেট। 2010 সালে স্বয়ং দালাই লামা এটার উদ্বোধন করেন। আর এই রঙিন আর 5 তলা উঁচু মনেস্ট্রির মেন হলে আছে বুদ্ধদেবের এক চোখ ধাঁধানো 23 ফুটের ব্রোঞ্জ মূর্তি। ঘুরলাম দেখলাম, কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে ওড়িশাতে এত বড় মনেস্ট্রি আছে। বাট নাও ইটস চ্যালেঞ্জ টাইম। গোপালপুরে পৌঁছানোর আগে আমাদের লাস্ট সাইটসিইং স্পট দারিংবাড়ির রুটে, মানে যদিও অনেকটাই নেমে এসেছি, আর সেটা হলো তপ্তপানি। এইটা হলো হট স্প্রিংটা, এখন পুরো বাঁধানো, ঠিক আছে, এরকম বাঁধানো। এবার ওইদিকে সব কনস্ট্রাকশন চলছে, এটা আস্তে আস্তে এরকম পাইপ করা আছে, এখান দিয়ে ওইদিকে জল বেরোবে। কিন্তু এখন আপনারা এইভাবে দেখতে পারেন, এখানে অনেকজন দেখছি কয়েন ফেলেছে, পুজোও করেছে। পাশে একটা মন্দিরও আছে, আপনারা যেতেই পারেন। এই ছিল তপ্তপানি, যেমন বদ্রীনাথের তপ্তকুণ্ড। কিন্তু এখানে ওরম ভাবে আপনারা নেমে স্নান এখন করতে পারবেন না, স্নানের জায়গা বানানো হচ্ছে। এটা ডিয়ার পার্ক সাইট সিং এ পড়বে। সকাল 9টার থেকে
এই 4টে পর্যন্ত বিকেলে এই ডিয়ার পার্ক খোলা থাকে। এটা আপনাদের সাইটসিং লিস্টেও থাকবে, আপনারা এটা করবেন যদি টাইমে পৌঁছাতে পারেন। আমাদের তো 4টে কখন ক্রস হয়ে গেছে, তাই জন্য এখন আমরা সোজা চলে যাচ্ছি গোপালপুর। আজকের জন্য সাইটসিং ডান, সাথে আজকের জন্য কিন্তু চ্যালেঞ্জও সাকসেসফুলি কমপ্লিট। আমরা কিন্তু এমন এমন জায়গায় ছবি তুলেছি যেগুলো আপনাদেরকে আমি অলরেডি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। কে কি গেস করেছে জায়গাগুলো সেটা আমিও চেক করব। আর এখন পালা শুধু গাড়িতে বসে এই ভিউ এনজয় করার আর সোজা পৌঁছে যাওয়ার গোপালপুরে। দারিংবাড়ি থেকে গোপালপুর সি বিচের ডিস্টেন্স হলো 133 কিলোমিটার। তো একেবারে আপনাদের সাথে হোটেলে গিয়েই দেখা করছি। গোপালপুর সি বিচ বেশ সুন্দর সাজিয়েছে, সাজানো গোছানো, একটু দীঘা দীঘা ভাইব আসছে। দেখ, পরে আসবো আমরা। ওই লাইট পোস্ট গুলো দেখছেন, ওইটাই কিন্তু বিচ। আর ঠিক একদম বিচের সামনে এইটা হলো প্রপার্টি, হোটেল ওশান ইন। দেখি কেমন, তো ঢুকে সিহক লাগছে, সে আগেকার যে ওদের ভেতরের বিল্ডিং গুলো। অন্ধকার হয়ে আসছে বুঝতে পারছি, কিন্তু অপোজিটেই দেখুন এই ভাঙা বাড়িটা, আর তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পুরো সমুদ্র সৈকত। কি সুন্দর। রুম নাম্বার 107। এন্ট্রি করেই এখানে আপনাদের আছে হলো বেসিন, ডাস্টবিন দেয়া আছে, মিরর আছে, এখানে বসার জায়গা খুব সুন্দর। প্রপার্টিটা কিন্তু পুরনো, কিন্তু একদম সি ভিউ। এরকম এন্ট্রি করে ওইদিকে একটা জানলা, এইদিকে আর একটা জানলা, আর এখান দিয়ে পুরো সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই যে এইটা হলো বেড, এদিকে আছে ড্রেসিং টেবিল, এই যে এসি রুম, বড় রুম। আর এখানে আছে টিভি, যেটা আমরা ছোবো না, কেন আমরা ঘুরতে এসে টিভি তো দেখি না। এইটা হলো আমাদের রুম, আর ঠিক এখানেই হলো ব্যালকনি। যে ব্যালকনি দিয়ে তো দারুণ ভিউ আসছে সমুদ্র সৈকতের। ওফ, টু গুড। সন্ধ্যেটা এখানে বসেই কেটে যাবে। এটা হলো বাথরুম, দেখে নি। WC আছে, এখানে বালতি দেয়া আছে। বাথরুমটা আর যে টাইলস গুলো বেশ নতুনত্ব, যেমন আজকাল হয় ম্যাট ফিনিশে। এই তো শাওয়ার আছে, ভালো, নাইস। ফ্রেশন আপ হতে না হতেই দেখি অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমরা ভাবলাম যাই বাইরে গিয়ে দেখি গোপালপুর বিচটা সন্ধ্যেবেলা কেমন লাগে। টুরিস্টদের ভিড় ভর্তি। যত না আছে বাঙালি টুরিস্ট, তার থেকে বেশি এখানে আপনারা দেখতে পাবেন তেলেগু টুরিস্ট। দীঘার মতন এখানেও আছে চিংড়ি আর কাঁকড়া ভাজা। সাথে বসার জায়গাটা দেখে যদিও বা লাগবে দীঘা, যেই আপনারা তাকাবেন সমুদ্র সৈকতের দিকে মনে হবে পুরো পুরীর সি বিচ। ডিনারটা করে নিই। আর কি বড় না রুমটা, মানে ভেতরে এত বড় বেডরুম, আবার এইটা হলো আলাদা করে ডাইনিং স্পেস, আবার ব্যালকনি আলাদা, অলরেডি আপনাদের দেখিয়েছি। কিন্তু মানে পুরোটা হলো আমাদের, আবার ওইদিকে একটা যেটা, ওটা পুরোটা একটা যারা নিয়েছে। তো সত্যটা আমাদের জন্য ডিনার দিয়ে গেছে। ডিনারে আজকে আছে ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, আর এমন একটা জিনিস দিয়ে গেছে যেটা নিয়ে বাঙালি আর উড়িয়াদের মাঝখানে বেশ ঝামেলা, আর সেটা হলো রসগোল্লা। ওফ, যদি সত্যি প্রতিদিন ঘুম থেকে উঠে এই ভিউটা পেতাম। আগের রাতে লাইট হাউসটা অন্ধকারে দেখেছিলাম, এখন দেখে বুঝছি বাহ কি সুন্দর। বাবা, জায়গাটা তো একটু বেশি সাজানো গোছানো, রাতে তো অত লক্ষ্য করিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো আমাদের লাস্ট দিন ওড়িশাতে। চেক আউট করবো, কিন্তু সকাল সকাল প্রথমে আমরা যাব মন্দিরে। কিন্তু সত্যদা বললো আগে ব্রেকফাস্টটা করে নিন, তারপরে মন্দিরে যাওয়া যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা খেয়ে নিচ্ছি ইডলি। বেশ রোদ্দুর, দারিংবাড়ির মতন কিন্তু এখানে মেঘলা ওয়েদার না। চলুন আজকে সকালটা শুরু করছি শক্তিপীঠ দিয়ে। আর এই শক্তিপীঠে পৌঁছাতে হবে রোপওয়ে করে, যেখানে পার পার্সন ভাড়া হলো 65 রুপিস। উঠে গেছি রোপওয়েতে। রোপওয়ে করে ওপরে যাওয়ার ব্যবস্থা আছে, তাছাড়া আর একটা ব্যবস্থা আছে, সেটা হলো বাস। ওর অবশ্যই আপনারা এসে রোপওয়েতেই উঠতে চাইবেন। ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। ভিউটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অনেক দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে আশেপাশে সবুজই সবুজ। যারা রোপওয়ে নেবেন না, বাস বা হেঁটে ওপরে আসবেন, কোনো অসুবিধা নেই। ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে কিন্তু আপনারা এতটাই সুন্দর ভিউ দেখতে পাবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, অ্যাডাল্টসদের জন্য যে 65 রুপিসটা বলেছি, ওটা কিন্তু যাতায়াত নিয়ে, একবারের জন্য না। মানে উপরে যাওয়ার নিচে নামা দুটো নিয়েই পার অ্যাডাল্ট টিকিট প্রাইসটা ওটা হলো 65 রুপিস। ওড়িশার এইবারের ভ্রমণে পুরীর জগন্নাথ মন্দিরে অবশ্যই যাইনি, কিন্তু এসে গেছি একটা শক্তিপীঠে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর দেহত্যাগের পর ভগবান শিব যখন তাণ্ডব করছিলেন, তখন মায়ের স্তন অংশ এই কুমারী পাহাড়ে এসে পড়েছিল।
আর সেই থেকেই এটি আদি শক্তিপীঠ নামে খ্যাত। খুব সুন্দর ছিল, একদম পুরী জগন্নাথ মন্দির যেরকম ভেতরটা একটা ফিল আসে ওরকমই ফিল আসছিল। ভেতরে ঢুকলাম, লাইন দিয়ে ঢোকাচ্ছে, এমনি যে মাথাকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছে, ওখানে সামনে যাচ্ছে, ওখানে টিকা দিয়ে দিচ্ছে, একটু প্রণাম করতে পারবে, ঘুরে আবার বেরিয়ে এসে মন্দিরটা একটু চক্কর দিয়ে বেরিয়ে চলে আসলাম। সংক্রান্তির জন্য মন্দিরের ভেতরে মহিলাদের প্রবেশ করতে দিচ্ছে না, কিন্তু আপনাদের এইটা জানাবো যে এখানে কিন্তু কোনো মূর্তি নেই, স্বয়ং দুই বোন মা তারা এবং মা তারারিণী এখানে পাথরের রূপ নিয়ে বিরাজ করছেন। মন্দির থেকে ফেরত চলে গেলাম হোটেলে। আজ আমরা করছি চেক আউট, কিন্তু তার আগে চলুন আপনাদেরকে গোপালপুর বিচটা একটু দেখিয়ে দিই সকালে কেমন লাগছে। এবারের জন্য ওড়িশাতে আজকে আমাদের লাস্ট দিন, ভ্রমণ শেষ হচ্ছে দারিংবাড়ি আর গোপালপুরের সমুদ্র সৈকতে যেমন বিশাল ঢেউ, তার সাথে দেখুন ঘোড়া হাঁটছে, উঠো চড়ছে অনেকজনে, এখানে বাচ্চারা বসে আবার স্যান্ড কাসেল বানাচ্ছে। সাথে আজকের চ্যালেঞ্জটা কি? আজকে 3টে এমন জায়গা ছোবো যেখানে কিন্তু এরকম জল আছে। তো চলুন বিচে যাওয়া যাক, লেটস গো। হয়ে গেছে টাচ, কিন্তু পা ভিজতে দিইনি, কেন স্নিকার্স পরে। ও দারুণ লাগছে জায়গাটা। আপনারা সবসময় পুরীতে আসেন, কিন্তু অবশ্যই গোপালপুরের সমুদ্র সৈকতে আসবেন, দারুণ লেগেছে আমার। ঝটপট গাড়িতে বসে পড়লাম, কারণ যে কন্টিনিউ হবে সাইট সিইং, আবার আজকে ট্রেনও তো ধরতে হবে। শুধু একটা সমুদ্র সৈকত হলে হবে না, তাই জন্য একটা অফ বিচ সমুদ্র সৈকতে এসে গেছি। এটার নাম হলো আরজিপাল্লি সি বিচ, একদম পোর্টের সামনে, একটু অন্য ধরনের। চলুন যাওয়া যাক। আর এখানে ঢেউটা বেশি আর জলটা বেশি নীল। আরজুপল্লির সমুদ্র সৈকতটা বেশ বড় আর ওইরকম সুন্দর, কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু স্নান করতে দেয় না, কারণ এখানে ঢেউটা আরো বেশি ভয়ঙ্কর। ঢেউ আর স্রোত মাথায় রেখেই কিন্তু আমাকে আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, ছুঁতে হবে এখানে জল। ছবিটা ভালোভাবে তুলবি, কিন্তু আমি এই নিয়ে মনে হয় 4th টাইম ট্রাই করছি, ঠিক আছে? এই সমুদ্র সৈকতে এসে আমরা খুব খুশি, কিন্তু চ্যালেঞ্জটা কিছুতেই কমপ্লিট করতে পারছি না। এইটা কিন্তু লাস্ট চান্স। জুতো জামা সব ভিজলো, কিন্তু চ্যালেঞ্জের জন্য সেকেন্ড স্পট হয়ে গেছে। এই সৈকতটি স্থানীয় মৎস্যজীবীদের একটি বড় কেন্দ্র। ভোরবেলা এলে দেখা যায় কিভাবে তারা জাল ফেলে সমুদ্র থেকে তাজা মাছ ধরে নিয়ে আসছেন। সানসেট হবে আর ট্রেনে ওঠার টাইমও হয়ে আসছে, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা তো কমপ্লিট হয়নি না। আরো কটা দেখি যদি এরকম ওয়াটার বডি ছুতে পারি। তাই জন্য আজকে এখন এসে গেছি আমরা চিল্কা লেকে। বাহ, বেশ ভালো না? সন্ধ্যের জন্য লোকালসরাও আসে। লোকালসের ভিড় তো হবেই যখন জায়গাটাই এতটা সুন্দর। ওড়িশার গঞ্জম জেলায় ব্রহ্মাপুর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত রামভা হলো চিল্কা লেকের দক্ষিণতম এবং সবচেয়ে মনোরম প্রবেশদ্বার। ভিড় দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে লোকালসরা আসে, স্পেশালি এই সন্ধ্যের দিকে। চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি রনিতের থেকে, আর আমাকে কমপ্লিট করতে হবে বলে, কারণ যে এতক্ষণ যেই জলগুলোতে হাত দিয়েছিলাম ওগুলো খুব পরিষ্কার ছিল। চিল্কা লেকটা দূর থেকে দেখতে কিন্তু খুব পরিষ্কার, কিন্তু সামনে জলটা খুব ময়লা, বা হাত দিচ্ছি তাই জন্য। ডান, নাও উই নিড টু ওয়াশ অ্যান্ড স্যানিটাইজ। লেকের ওপর বানানো আছে এরকম ফ্লোটার, যেখানে আপনারা সহজে এসে দাঁড়াতেও পারবেন, আবার জলে পা ঝুলিয়ে বসতেও পারবেন। বেশ ভালো লাগলো এইটা। টাম্পারা লেক, এখানে আমরা যাব। এখানে দেখুন একটা খুব সুন্দর রিসর্ট আছে, টাম্পারা রিসর্ট, বেশ বড়। তাম্পারা লেকের পাশে আছে একটা পার্ক, আর ওখানে প্রবেশ করার জন্য অ্যাডাল্টস এর পড়বে পার পারসন 20 রুপিস করে টিকিটের ভাড়া। কিন্তু পার্কে যাওয়ার আগে চলুন আপনাদের লেকটা দেখিয়ে দিই। আর এখানে কিন্তু বিভিন্ন ওয়াটার স্পোর্টসও হচ্ছে। পার্কটা দেখে পুরো মনে হচ্ছে এটা একটা লেক। লেকের ওপরে মনে হচ্ছে আমাদের কলকাতা মিলেনিয়াম পার্ক, যেটা নদীর ওপরে, এটা মনে হচ্ছে লেকের ওপরে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তারপর আমরা পার্কেও গেছিলাম। এখানে তো জল ছোঁয়ার কোনো ব্যাপারই নেই, কারণ যে 3টে জায়গার জল অলরেডি ছোঁয়া হয়ে গেছে, সো চ্যালেঞ্জ কমপ্লিট। পার্কটা দেখুন, মনে হবে যেন একটু ইকো পার্কের মতনই সাজানো। এই যে জায়গাটা, এখানে বেশি আমি দেখছি হলো লোকালস, টুরিস্ট অত নেই এই পার্কটাতে। কিন্তু জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই ওয়েল মেনটেন্ড, মনে হচ্ছে যে ট্যুরিজম এখানে আরো তাড়াতাড়ি বাড়বে। চলুন, আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে, পৌঁছাতে হবে রেলওয়ে স্টেশন, কিন্তু তার আগে আপনাদেরকে জানাবো দারিংবাড়ি গোপালপুরের প্যাকেজ কস্ট। আমি এখন দাঁড়িয়ে আছি সত্যদার সাথে, ওনার সাথেই আমরা এবারের পুরো দারিংবাড়ি আর গোপালপুরের ভ্রমণটা করছি। আর ওনার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নাম হলো স্মৃতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মেন সিজন ওই জুলাই থেকে মার্চ।
রাত 3 দিন মিনিমাম 8 জন মেম্বার হবে ও 3,700 টাকা এরকম আসবে। 3 রাত 4 দিন, দারিংবাড়ি 2 রাত, গোপালপুর 1 রাত। ওইটা অফ সিজন এখন 4,700 টাকা, আর সিজন হলে একটু 500 টাকা বাড়বে। থাকা খাওয়া ঘোরা সব মিলিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব আছে কিন্তু এই প্যাকেজে, ঠিক আছে? 2 মেম্বার 3 মেম্বার জন্য প্যাকেজ হয় না, মিনিমাম 4 জন থেকে এবভ। যত মেম্বার বাড়বে অত রেট কম হবে, আর যত মেম্বার কম হবে ওই রেটটা বেড়ে যাবে। আর 2-3 জন আপনারা আসলে ওটা না প্যাকেজ হবে না, তো কন্ট্যাক্ট নাম্বার তো দেয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে গাড়িটা বুকিং করে নিতে পারবেন, কেন অনেক সাইট সিইং আছে আর সবকটা সাইট সিইং না অনেকটা ডিস্টেন্সে, তো গাড়ি আপনাদের লাগবেই। হোটেলের ব্যাপারটা তখন আপনারা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিজেরা বুকিং করে নিতে পারেন। বাই, আবার দেখা হবে। খুব ভালো ঘোরালেন, থ্যাংক ইউ। 7:30 বাজে আমরা পৌঁছে গেছি ব্রহ্মাপুর স্টেশন, আর এখানে কিন্তু যে ফার্স্ট ক্লাস লেডিজ যে ওয়েটিং লাউঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট ক্লাস জেন্টস লাউঞ্জ খুবই পরিষ্কার, আনলাইক কটা খুব মেন স্টেশনদের মতন। তো ওখানে একটু চেঞ্জ করে নিলাম, একটু ফ্রেশন আপ হয়ে গেলাম। ট্রেন নাম্বার হলো 22854, এটা হলো বিশাখাপট্টনম শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা তৎকালে টিকিট কেটেছি, তাই জন্য সেই প্রাইস 3 এসির আমি স্ক্রিনে দিয়ে রাখছি, তো আপনাদের একটা আন্দাজ হয়ে যাবে অবশ্যই। আপনাদেরকে আমাকে কমেন্টসে জানাতে হবে যে দারিংবাড়ি কেমন লাগলো, আপনাদের কি মনে হলো সত্যি এটা ওড়িশার কাশ্মীর? যাওয়া যাক, তার আগে যেটা সবসময়ের মতন বলি সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।